সেই ঘটনাটার পর প্রায় 30টা বছর কেটে গেছে, তবুও সেই রাতের আতঙ্ক এখনো আমার ঘুম কেড়ে নেয়। সেই আতঙ্ক আজও যেন আমায় তাড়া করে বেড়ায়। রহস্যবৃত্তের 52তম এপিসোডে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আজকে আবারও হাজির হয়েছি আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রিয় লেখক প্রিয়রঞ্জন ভট্টাচার্যের আরো একটি রহস্যময় নতুন কোনো ঘটনা নিয়ে। কোনরূপ কালক্ষেপণ না করে শোনাতে যাচ্ছি শ্রদ্ধেয় প্রিয়রঞ্জন স্যারের পাঠানো প্ল্যাটফর্মের আতঙ্ক নামক ঘটনাটি। আমি আশা রাখবো ঘটনার শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তার সাথে অনুরোধ রাখবো, যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ভালো লাগার অনুভূতি ব্যক্ত করবেন, সাথে শেয়ার করবেন আপনার ভালো লাগার মানুষদের মাঝে। স্যারের মতো আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার শোনা কোনো ঘটনা পাঠাতে চান, অবশ্যই আমাদের ইমেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন আপনার ঘটনা। আপনি চাইলে আপনার ঘটনাটি রেকর্ড করেও আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা কথা দিচ্ছি আপনার ঘটনাটি তুলে ধরবো পরবর্তী কোনো এপিসোডে। শুরু করতে যাচ্ছি আজকের আয়োজন প্ল্যাটফর্মের আতঙ্ক, লেখক শ্রদ্ধেয় প্রিয়রঞ্জন ভট্টাচার্য। আমার নাম সঞ্জয়। আজও যখন আমি খামারগাছি স্টেশনের নাম শুনি, বুকের ভেতর কেমন একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় আমার। আজ যে ঘটনাটা আমি লিখতে চলেছি, সেই ঘটনাটার পর প্রায় 30টা বছর কেটে গেছে, তবুও সেই রাতের আতঙ্ক এখনো আমার ঘুম কেড়ে নেয়। সেই আতঙ্ক আজও যেন আমায় তাড়া করে বেড়ায়। তখন আমার বয়স 22 কি 23 হবে। কলকাতায় পড়াশোনা করতাম আমি। আমাদের বাড়ি ছিল শেওড়াফুলি স্টেশন থেকে হাঁটা পথে। আমার দিদির বিয়ে হয়েছে খামারগাছির কাছেই একটা গ্রামে। ভাগনার অন্নপ্রাশন উপলক্ষে সেবার আমায় দিদির বাড়ি যেতে হয়েছিল। বাবা তখন বেঁচে ছিলেন, কিন্তু হার্টের রোগী হওয়ায় মাকে বাবার সঙ্গে সঙ্গেই সবসময় থাকতে হতো। বাবাকে কোনোভাবেই একা রাখা যেত না, তাই বাধ্য হয়েই আমি একাই একদিনের জন্য দিদির বাড়ি গেলাম। পরের দিন ছিল রবিবার। আমাকে ফিরতেই হতো, কারণ পরদিন সকালে বাবার বুকের একটা পরীক্ষার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাবার ব্যাপার ছিল। দিদি আর জামাইবাবুর জোরাজুরিতে রাতের খাবার খেয়ে দিদির বাড়ি থেকে বের হতে হতে বেশ খানিকটা রাত হয়ে গেল। একে শীতকাল, তার উপরে গ্রামের দিক। রিক্সা বলা ছিল আমাকে সে মোটা টাকা ভাড়ায় রাতে স্টেশনে পৌঁছে দেবে। সেদিন ছিল ডিসেম্বর মাসের শেষ দিকের এক কুয়াশাচ্ছন্ন শীতের রাত। দিনভর কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডার পর রাতে স্টেশনে দেখলাম একদম শুনশান। দিদির বাড়ি থেকে রিকশায় করে খামারগাছি স্টেশনে পৌঁছালাম প্রায় রাত 9:40 শেষ লোকাল ট্রেন ধরার তাড়া ছিল, কারণ এরপর আর ট্রেন নেই। স্টেশনে নামতেই স্টেশন চত্বরে এক অদ্ভুত গুমট গন্ধ পেলাম। কুয়াশা আর আর্দ্রতার সঙ্গে মিশে থাকা স্যাঁতস্যাঁতে পুরনো কাঠের গন্ধ। প্ল্যাটফর্মের লালচে ইটের মেঝে ঠান্ডায় জমে বরফের মতো ঠান্ডা লাগছিল। মাথার উপর ঝুলে থাকা হলুদ আলোটা টিমটিম করছিল, যেন যে কোনো সময় নিভে যাবে। তখন তো আর আজকের মতো এত ঝকঝকে স্টেশন চত্বর ছিল না। প্ল্যাটফর্মের বাইরে ইট পাতা রাস্তার ধারে ধারে ঝোপঝাড় আর পার্থেনিয়ামের জঙ্গল। ইতি উতি জোনাকিরা যেন চোর পুলিশ খেলছে। ঘোষণা স্পিকারে কড় করে আওয়াজে শোনা গেল, কটোয়া হাওড়া লোকাল 40 মিনিট দেরিতে চলছে। আমার বুকের ভিতরটা ধক করে উঠল। মানে আমাকে প্রায় 40 মিনিট এই ফাঁকা প্ল্যাটফর্মে একা কাটাতে হবে। প্ল্যাটফর্মে তখন কেউ নেই, কেবল
কেবল টিকিট কাউন্টারের খুপড়ি জানালাটার একটা পার্টি খোলা। টিকিট নিলাম। লক্ষ্য করলাম টিকিট কাউন্টারের লোকটা কেমন নাকের ডগায় ঝোলানো চশমার ফাঁক দিয়ে আমাকে অদ্ভুত দৃষ্টিতে একবার জরিপ করে নিল। দূরে এক জায়গায় একটা কুকুর শুয়ে আছে। হঠাৎ মাঝে মাঝে মাথা তুলে শূন্যে তাকিয়ে বিচ্ছিরি স্বরে কান্নার মতো ডেকে উঠছিল। সঙ্গে একটানা ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে প্ল্যাটফর্মের শেষ মাথা থেকে। আমার মনে হলো সে কিছু দেখছে যা আমি দেখতে পাচ্ছি না। আমার মনে হলো সে কিছু একটা দেখছে যা আমি দেখতে পাচ্ছি না। আমি একটা কাঠের বেঞ্চে বসে মাফলারে মাথা গলা মুড়িয়ে নিলাম। তারপর চোখ পড়ল প্ল্যাটফর্মের একেবারে শেষ মাথার দিকে। ওখানে একটা পুরনো ল্যাম্পপোস্টের নিচে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কালো লম্বা কোট, মাথায় একটা পুরনো বাদুর টুপি। তার মুখটা দেখা যাচ্ছিল না। আলো অন্ধকারের মধ্যে যেন শুধু অবয়বটা ঝাপসা হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে কিছু মনে করিনি, ভাবলাম সেও হয়তো ট্রেনের অপেক্ষায় আছে। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলাম লোকটা একদম নড়ছে না। স্থির হয়ে একজন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে? এক দৃষ্টিতে সামনে কিছু যেন একটা ঝুঁকে দেখছে। না হাঁটছে না বসছে, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডায় মানুষ যতই স্থির থাকুক, এতক্ষণ নিশ্চয়ই দাঁড়িয়ে থাকা অস্বাভাবিক। স্টেশন তখন জনমানব শূন্য। আমার অল্প বয়স, আর তাকে দেখে ভয়ও লাগেনি, বরং খালি প্ল্যাটফর্মে অন্তত একজন মানুষ দেখে ভালোই লাগছিল। আমি কৌতূহলবশত আলাপ জমাতে লোকটির দিকে এগোলাম। একটু কাছাকাছি গিয়ে বললাম, কি বিপদ বলুন তো দেখি, এই ঠান্ডা রাতে কতক্ষণ এইভাবে অপেক্ষা করা যায়? ভদ্রলোক আমার কোনো কথার জবাবই দিলেন না, যেন শুনেও শুনতে পাচ্ছেন না। মনে মনে বিরক্ত বোধ করলাম। বুঝলাম লোকটি কথা বলতে চায় না। মরুক যাক, দরকার নেই কথা বলার। সবে পিছনে ঘুরেছি, হঠাৎ কানের কাছে একটা গম্ভীর অথচ ঘ্যান ঘ্যানে স্বরে কে যেন বলে উঠল, কোথায় যাবে, কোথায়? চট করে পেছন ঘুরতেই দেখি কেউ নেই। যা বাবা, জলজান্ত লোকটা গেল কোথায়? ভালো করে দূরের শেষ ল্যাম্পপোস্টের নিচে দেখি লোকটা দাঁড়িয়ে আমার দিকে কি রকম বিভৎস দৃষ্টিতে চেয়ে যেন হাসছে। এই তো আমার কানের কাছে লোকটার গলার আওয়াজ পেলাম। এত তাড়াতাড়ি অতটা দূরে লোকটা গেল কিভাবে? ভালো করে দেখলাম লোকটা যেন আবার হাওয়ায় ভাসছে। দেখলাম কি বিভৎস চেহারা। ভালো করে চোখ রগড়ে দেখি লোকটার গায়ে তখন কিচ্ছু নেই, খালি গায়ে অর্ধ উলঙ্গ হয়ে একবার বিশাল লম্বা হচ্ছে, আবার পরক্ষণেই বেশ খানিকটা ছোট হয়ে যাচ্ছে। কখনো দেহের উপর ঝকড়া চুলের মুন্ডুটা দেখতে পাচ্ছি, আবার পরক্ষণেই মাথা উদাও। খ্যাংরা কাঠির মতো কঙ্কাল সার, দাঁতগুলো যেন বেশ বড়, চোখ নয় যেন লাল জ্বলন্ত দুখণ্ড কয়লা। আমার তখন অবস্থা খারাপ। ঘুরেই দৌড় লাগালাম প্ল্যাটফর্মে ঢোকার গেটের দিকে। ভাগ্যক্রমে ট্রেনটাও তখন হুইসেল দিতে দিতে স্টেশনে ঢুকেছে। কোনো মতে সামনে যে কম্পার্টমেন্ট পেলাম, লাফিয়ে উঠে পড়লাম সেই কম্পার্টমেন্টে। সেটাও ছিল ভেন্ডার কম্পার্টমেন্ট। দেখলাম 6-8 জন ছানাওয়ালা মিষ্টির দোকানে দোকানে ছানা দিয়ে ফিরছে। ফাঁকা কামরায় তারাও ঝিমুচ্ছিল। আমাকে দেখে তারাও যেন ভূত দেখে চমকে গেল। আমি তখন ঠক ঠক করে কাঁপছি। ওই ছানাওয়ালাদের একজন বেশ একটু বয়স্ক লোক আমাকে ধরে তার পাশে বসালেন। তারপর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, খুব ভয় পেয়েছ দেখছি? আমি তখন শুকনো গলায় কাঁপতে কাঁপতে সমস্ত ঘটনা বললাম। ওই লোকটি বললেন, খুব ভারত জোরে বেঁচে বাড়ি ফিরছ, সঙ্গে কেউ নেই তোমার? আমি উত্তর দিলাম, না। লোকটি বললেন, এই মাস 2 হলো এইখানে এই উৎপাত শুরু হয়েছে। তোমার মতো আরো কয়েকজন এমন ভয় পেয়েছে।
মাস 2 আগে এখানে একজন এই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে, হয়তো ঘুমিয়ে পড়েছিল। তারপর চোখ খুলতেই যখন দেখে ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন ঝাঁপ দিয়ে নামতে যায় আর পা পিছলে সোজা ট্রেনের তলায়। তারপর থেকেই এই ট্রেন আসবার আগে আগে অনেকে একা থাকলে ভয় পায়, আর কখনো একা একা এই ট্রেনটা ধরবে না। দেখলে না, স্টেশন একদম ফাঁকা। আমরা রোজ এই ট্রেনেই ফিরি বলে জানি এখানকার কেউ এখন এই ট্রেনটা ধরে না, আগের ট্রেনেই বেরিয়ে যায়। যাক, এবার একটু ভালো লাগছে। আমি তখন কুলকুল করে ঘেমে সেই ঠান্ডাতেও স্নান করে গেছি। লোকটি তাদের সঙ্গে থাকা ছোট ক্যানের খাবার জল আমার দিকে এগিয়ে ধরে বললেন, নাও, এবার একটু জল খেয়ে ভালো করে হেলান দিয়ে চোখ বুজে থাকো। আমরা লিলুয়ায় নামবো, তোমাকে ডেকে দেবক্ষণ, কোনো চিন্তা নেই এবার। আমি এক নিঃশ্বাসে ঢক ঢক করে বেশ খানিকটা জল খেয়ে চোখ বুঝলাম। শেওড়াফুলি স্টেশনে আসতে ওরা আমায় জাগিয়ে দিল। আমি আচ্ছন্ন হয়ে ঘোরের মধ্যে বাড়ি ফিরেছিলাম। শেওড়াফুলি স্টেশনের গায়ে পাইকারি সবজি বাজার থাকার জন্য সারা রাত লোকজনের আনাগোনা থাকে। সেই রাতে কোনো মতে বাড়ি ফিরতে বিশেষ অসুবিধা হয়নি। সেদিনের সেই রাত যে কি ভয়ঙ্কর ছিল আমি লিখে প্রকাশ করতে অক্ষম। আজও সেই রাতের কথা মনে পড়লেই শরীরের ঘাম দেয়। কত রাত যে ঘুমের মধ্যে হঠাৎ চমকে উঠেছি তার গন্তি নেই। সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছি, কোথাও কখনো যেতে বা আসতে রাতের শেষ লোকাল ট্রেন ধরব না, তা সে যতই অসুবিধা হোক। ডিয়ার লিসেনার্স, এই ছিল শ্রদ্ধেয় প্রিয়রঞ্জন স্যারের পাঠানো ঘটনাটি। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এরকম রাতের আধারে একা চলার কোনো বাস্তবধর্মী অভিজ্ঞতা থাকলে অবশ্যই পাঠাতেও ভুলবেন না আমাদের ইমেল অ্যাড্রেসে এবং হোয়াটসঅ্যাপে। অপেক্ষায় থাকবো আপনার অনুভূতি পড়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।